নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা বই নয়, একসঙ্গে দুটো বইয়ের কথা বলবো আপনাদের। একসঙ্গে দুটো বইয়ের কথা বলছি, দুটো বইয়ের লেখক লেখিকা কিন্তু আলাদা আলাদা, তাও দুটোর কথা একসাথে বলছি কারণ এই দুটো বইয়ের টপিক হচ্ছে একই এবং খুবই ইন্টারেস্টিং টপিকটা হলো ব্ল্যাকমেলিং। ব্ল্যাকমেলিংয়ের মতো এরকম একটা ইন্টারেস্টিং বিষয়বস্তু নিয়ে অনেক গল্প উপন্যাস লেখা হয়েছে, এছাড়া প্রচুর সিনেমাও তৈরি হয়েছে। তার মধ্যে থেকেই আমি আজকে দুটো বইয়ের কথা আপনাদেরকে বলবো। প্রথম যে বইটার কথা বলবো সেটা হলো লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা পালাবার পথ নেই। এই বইটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। বইটার মোট পাতার সংখ্যা হচ্ছে 172 আর বর্তমানে বইটার দাম হচ্ছে 400 টাকা। এখানে আমরা দেখতে পাই মধ্যবিত্ত পরিবারের একটি অত্যন্ত সুন্দরী মেয়ে বিদিশা, তার বিয়ে হয় নিলাম ঘরের মালিকের একমাত্র ছেলের সাথে। বলা যায় যে বিদিশা রাজরানী হয়ে যায়, কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই বিদিশাকে কেউ ব্ল্যাকমেলিং করতে শুরু করে। তাকে ফোনে সবসময় হুমকি দেওয়া হয়, তার কাছ থেকে টাকা চাওয়া হয় এবং বলা হয় যে সে যদি টাকা না দেয় তার অতীত জীবনের সব গোপন খবর ফাঁস করে দেওয়া হবে। বিয়ের আগে বিদিশার একাধিক সম্পর্ক ছিল, তাই সে কিছুতেই বুঝে উঠতে পারে না যে কে তাকে ব্ল্যাকমেলিং করছে, তার পুরনো কোনো বয়ফ্রেন্ড নাকি অন্য কেউ। তার সন্দেহের তালিকা থেকে বাদ যায় না তার নিজের দাদাও, কারণ তার দাদাও বিদিশার এই ঐশ্বর্য দেখে হিংসে করে তাকে। কিন্তু অনেক চেষ্টা করেও বিদিশা কিছুতেই বুঝতে পারে না যে কে তাকে ব্ল্যাকমেলিং করছে। ইতিমধ্যে একটা খুনের ঘটনাও ঘটে যায়, তো শেষ পর্যন্ত বিদিশা কিন্তু গোয়েন্দা শরণাপন্ন হয়। এখানেই আমরা দেখতে পাই সুচিত্রা ভট্টাচার্যের বিখ্যাত গোয়েন্দা মিতিন মাসিকে। যদিও এখানে মিতিন মাসি হিসেবে তাকে আমরা দেখতে পাই না, তাকে আমরা দেখি মিতিন, বা তার ভালো নাম হচ্ছে প্রজ্ঞা পারমিতা। সেই প্রজ্ঞা পারমিতাকেই আমরা এখানে দেখতে পাই, কারণ মিতিন মাসি সিরিজের যে গল্পগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই হলো ছোটদের গল্প, সেখানে আমরা মিতিন মাসিকে দেখতে পাই। কিন্তু মিতিন মাসি সিরিজের কয়েকটা বড়দের গল্পও রয়েছে, সেই বড়দের গল্পের মধ্যেই কিন্তু একটা হচ্ছে এই গল্পটা পালাবার পথ নেই। এখানে আমরা মিতিনকে মাসি হিসাবে না দেখে মিতিন বা প্রজ্ঞা পারমিতা এই হিসাবেই দেখতে পাই। আর আমরা জানি যে গোয়েন্দাদের একজন করে সহকারী থাকে। এখানে মিতিনের সহকারী হচ্ছে তার স্বামী পার্থ। পার্থ নিজের কাজকর্ম সামলে যতটা সম্ভব মিতিনকে সাহায্য করে। আর মিতিনও কিন্তু বেশ ঘোর সংসারী একজন মানুষ। সে তার স্বামী পুত্র নিয়ে সংসার করে, তার ছেলে বুম বুম, তার পড়াশোনা, তার টিফিন বানানো, তার স্কুলের হোমওয়ার্ক এসব নিয়ে সে ব্যস্ত থাকে। তার মাঝখানেই কিন্তু সে রহস্যের সমাধান করে। যাই হোক, এভাবেই খোঁজ খবর করে মিতিন বা প্রজ্ঞা পারমিতা বিদিশাকে কে ব্ল্যাকমেল করছে সেটা খুঁজে বার করে। এবং মানে ব্ল্যাকমেলার যে কে সেটা মানে যখন জানতে পারা যায় রীতিমতো চমকে উঠতে হয়, যে যাকে কোনো রকমভাবেই ভাবা যায়নি যে সে ব্ল্যাকমেলার হতে পারে বা ব্ল্যাকমেলারের সাহায্যকারী হতে পারে, সেরকম একজন মানুষের কথা এখানে জানা যায়। সেগুলো কে সেটা তো আমি অবশ্যই এখানে বলবো না, সেটা আপনারা বইটা পড়লে জানতে পারবেন। যাই হোক, তো ব্ল্যাকমেলারের খোঁজ পাওয়া যায় এই মিতিনের সাহায্যে। এই গল্পটা আনন্দবাজার পত্রিকার রবিবারে যে রবিবাসরীয় বেরোয়, সেই রবিবাসরীয়তে অনেক বছর আগে কিন্তু এই গল্পটা বেরিয়েছিল। তখন আমি স্কুলে পড়তাম, তখন কিন্তু আমি এই গল্পটা পড়েছিলাম। আমার এখনও মনে আছে গল্পটা। সেই সময় মানে কি বলবো, সেই সময় মানে অপেক্ষা করে থাকতাম ওই রবিবাসরীয়র জন্য। রবিবাসরীয়তে ধারাবাহিক গল্পগুলো বেরোতো, এই গল্পটাও কিন্তু সেই ওখানে বেরিয়েছিল ধারাবাহিকভাবে। তখন ওই গল্পটা পড়েছিলাম, অনেক বছর আগে পড়া, তখন স্কুলে পড়তাম। কিন্তু তাও মানে কিছু কিছু গল্প থাকে যেগুলো মনে থেকে যায়। মানে সব গল্পই পড়তাম, সবগুলো গল্পই যে সব মনে আছে তা নয়, কিন্তু কয়েকটা গল্প মনে থেকে গেছে। তার মধ্যে এই গল্পটা হচ্ছে একটা। তার কারণ হচ্ছে যে যেহেতু গল্পটা ভীষণই সুন্দর সেজন্য গল্পটা মনে রয়ে গেছে। আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে এই গল্পের একটা বিশেষত্ব আছে, যেটা কিন্তু মানে ওই গল্পের শেষে বলা হয়েছিল। সেটা হচ্ছে যে এখানে যে সমস্ত চরিত্রদের নামকরণ করা হয়েছে সেগুলো মানে সবই কিন্তু সূর্যের সমার্থক শব্দ। যেমন বিদিশার স্বামী হচ্ছে অর্চিষ্মান, এছাড়া ওর এক পুরনো বয়ফ্রেন্ড হচ্ছে অর্ক, এরকম আরও অনেকগুলো চরিত্র আছে, সবগুলোর নাম আমার এখন ভালো করে মনে নেই। তপন, ভাস্কর, সবিতা, এরকম সব ছিল, সব কটা নাম মনে পড়ছে না। যাই হোক, মানে সব কটা নামই কিন্তু ওই সূর্যের সমার্থক শব্দ দিয়েই
রাখা হয়েছে। মানে এই ব্যাপারটা বেশ অভিনব লেগেছিল তখন, যে সূর্যের সমার্থক শব্দ দিয়ে সব চরিত্রদের নাম, তো সেই জন্যই মানে গল্পটা আরও ভালো করে মনে আছে। আর এমনিতে তো গল্পটা ভীষণ সুন্দর, সুচিত্রা ভট্টাচার্যের গল্প তো আমার সবসময়ই ভালো লাগে, আপনাদেরকে অনেকবারই বলেছি সেটা। যাই হোক, এই মানে উপন্যাসটা আপনারা পড়ে দেখতে পারেন, বেশ ভালো একটা উপন্যাস ব্ল্যাকমেলিংয়ের ওপরে। আর বেশ টান টান উত্তেজনা আছে, কি হচ্ছে না হচ্ছে, কে ব্ল্যাকমেলার হিসেবে ধরা পড়লো, কীভাবে ধরা পড়লো, তার কি শাস্তি হলো না হলো, মানে সেগুলো সব আপনারা জানতে পারবেন এখান থেকে। ব্ল্যাকমেলিং নিয়ে কোনো গল্প পড়তে চাইলে এই গল্পটা পড়ে দেখতে পারেন। পালাবার পথ নেই, সুচিত্রা ভট্টাচার্যের লেখা। এরপর ব্ল্যাকমেলিং নিয়ে যে বইটার কথা বলবো সেটা হলো লেখক নারায়ণ সান্যালের লেখা আম্রপালি। এই বইটা, এটা দেজ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে। বইটার মোট পাতার সংখ্যা হচ্ছে 104, আর বইটার বর্তমান দাম হচ্ছে সম্ভবত 150 কিংবা 160। আমি সম্ভবত কথাটা বললাম এই কারণে, কারণ এই আমার কাছে যে বইটা রয়েছে সেটা কিন্তু বহু পুরনো বই, এবং মানে বইটার দামও অনেক কম ছিল। আমি এই বইটার দাম আর বলছি না, কিন্তু এখন বর্তমানে সম্ভবত এটা 150 বা 160 হয়েছে। একদম রিসেন্ট প্রাইসটা আমার জানা নেই, সেই জন্য আমি সম্ভবত কথাটা বললাম। এই গল্পটা যে লেখক লিখেছেন এটা কিন্তু লেখকের মৌলিক লেখা নয়। লেখক এটা মানে বইয়ের শুরুতেই জিনিসটা বলে দিয়েছেন যে ফ্রেডরিক ফোর্সাইথের লেখা একটা ছোট গল্পের অনুকরণে তিনি এই গল্পটি লিখেছেন। অনেকেই কিন্তু কোনো জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে বা অনুকরণ করে লেখেন, কিন্তু সবসময় সবাই যে সেগুলো স্বীকার করেন সেটা নয়। কিন্তু লেখক নারায়ণ সান্যাল কিন্তু সবসময় কোন গল্প থেকে কোথা থেকে কী নিয়েছেন সেগুলো কিন্তু বইয়ের ভূমিকাতে উনি উল্লেখ করে দেন। তো এখানেও কিন্তু সেরকমভাবে উল্লেখ করে দিয়েছেন, কার লেখা কোন গল্প থেকে অনুকরণ করে উনি গল্পটা লিখেছেন সেটা কিন্তু উনি পরিষ্কার করে লিখেই দিয়েছেন ভূমিকাতে। এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র তিনি হচ্ছেন একটি কলেজের কেমিস্ট্রির প্রফেসর রঞ্জন তালুকদার। হঠাৎ করে একটি পত্রমিতালির পত্রিকা তার হাতে আসে। পত্রমিতালি হলো, পত্র মানে চিঠি আর মিতালি মানে বন্ধুত্ব, চিঠির মাধ্যমে বন্ধুত্ব। এই ব্যাপারটাই পত্রমিতালি বা যেটাকে বলা হতো পেন ফ্রেন্ড, সেই পত্রমিতালি ব্যাপারটা কিন্তু অনেক দিন আগে খুবই জনপ্রিয় ছিল। অপরিচিত কোনো মানুষের সাথে বন্ধুত্ব করতে হলে পেন ফ্রেন্ড বা এই পত্রমিতালি সাহায্য নিত সবাই। এটা বেশ জনপ্রিয় ছিল একটা সময়। বর্তমান যুগে বন্ধুত্ব করার তো অনেক রকম উপায় রয়েছে, সেজন্য পত্রমিতালির ব্যাপারটা এখন আর নেই। আর এমনিতেও তো এখন চিঠিপত্র উঠেই গেছে, চিঠিপত্র তো এখন আর কেউ কাউকে লেখে না। খুব সহজেই কারোর সাথে যোগাযোগ করতে হলে মানে অনেক রকম মাধ্যম চলে এসেছে আমাদের কাছে। বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো ব্যাপারটা জানে না, তাদের জন্যই আমি পত্রমিতালি ব্যাপারটা কি সেটা বলে দিলাম। অপরিচিত কোনো মানুষের সাথে বন্ধুত্ব করতে হলে এই পত্রমিতালির সাহায্য সবাই নিত। এখানে অধ্যাপক রঞ্জন তালুকদারের হাতে একটি পত্রিকা আসে, যে পত্রিকাটি ছিল পত্রমিতালি সম্পর্কিত। এই পত্রিকা থেকেই একটি মেয়ের সাথে পত্রমিতালির মাধ্যমে যোগাযোগ করেন রঞ্জন তালুকদার, এবং পরবর্তীকালে তিনি বিপদে পড়েন। বিপদ মানে তাকে ব্ল্যাকমেলিং করা শুরু হয়। তার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে তাকে ব্ল্যাকমেলিং করা হয়, এবং এই কারণে তিনি পুলিশের কাছে গিয়ে নালিশও করেননি, কারণ পুলিশের কাছে গেলেই পুলিশকে সব কথা খুলে বলতে হবে, এবং সেখানে তার নিজের কিছু দুর্বলতার কথাও বেরিয়ে আসবে। সেজন্য তিনি পুলিশের কাছে যাননি। তিনি নিজের থেকেই এই ব্ল্যাকমেলারের অনুসন্ধান করতে শুরু করেন, এবং তিনি সেই ব্ল্যাকমেলারকে খুঁজে পেতে সক্ষমও হন, এবং তার শাস্তির ব্যবস্থাও তিনি নিজে করেন। এই ব্ল্যাকমেলারকে তার কোনো শাস্তি হলো কিনা বা কী শাস্তি হলো সেগুলো তো আমি এখানে অবশ্যই বলবো না, সেগুলো আপনারা বইটা পড়লে জানতে পারবেন। একটা কথা বলতে পারি যে এখানে যে মানে রঞ্জন তালুকদার যিনি অধ্যাপক একটা কলেজের, তিনি কিন্তু যে কোনো বিষয়েরই অধ্যাপক হতে পারতেন, কিন্তু তিনি কেমিস্ট্রির অধ্যাপক হওয়াতে তিনি ব্ল্যাকমেলারকে খুঁজে পেতে এবং ব্ল্যাকমেলারকে শাস্তি দিতে একটু বিশেষ সুবিধা পেয়েছেন। কি সুবিধা, কি কেন কেমিস্ট্রির কথাটা বারবার আমি উল্লেখ করছি সেটা গল্পটা পড়লে বুঝতে পারবেন। এই কেমিস্ট্রির অধ্যাপক হিসেবে ওনার এই সাবজেক্টটার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই গল্পটার মধ্যে। আচ্ছা, এবারে বলি যে এই বইটা যখন আমি পড়তে শুরু করেছিলাম তখন কিন্তু আমার জানা ছিল না যে এটা একটা মানে ব্ল্যাকমেলিংয়ের ওপর একটা বই। আমি নারায়ণ সান্যালের নাম দেখেই কিন্তু মানে এই বইটা পড়তে শুরু করি, কারণ ওনার লেখা এত সুন্দর, মানে কখনোই ওনার লেখা খারাপ হতে পারে না, সেটা আমার একটা বিশ্বাস রয়েছে বলেই আমি কোনো কিছু না জেনেই কিন্তু আম্রপালি বইটা পড়তে শুরু করি। আমার ধারণা ছিল আম্রপালি বইটা
আম্রপালিকে নিয়ে লেখা। আম্রপালি কে তার কথা একটু বলে নিই। আম্রপালি নামে ইতিহাসে আমরা একজন নারীকে দেখতে পাই। শিশু অবস্থায় তাকে একটি আম গাছের তলায় কুড়িয়ে পেয়েছিলেন তার পালক পিতা, এবং সেজন্যই তার নাম হয়েছিল আম্রপালি। এই পালক পিতামাতার কাছেই সে বড় হয়ে ওঠে, এবং বড় হওয়ার সাথে সাথে সে অসামান্য সুন্দরী হয়ে ওঠে। আর তার এই অসাধারণ রূপই ছিল তার দুর্ভাগ্যের কারণ। তার এই অপরূপ রূপের জন্য সালিশি সভা ডেকে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা মিলে তাকে আদেশ করে পতিতাবৃত্তি করতে। ইতিহাসে আম্রপালি বোধহয় একমাত্র নারী যাকে সভা ডেকে পতিতাবৃত্তি করতে বাধ্য করা হয়। পরবর্তী জীবনে অবশ্য তিনি গৌতম বুদ্ধের চরণে আশ্রয় পেয়েছিলেন। আমি যখন বইটা পড়তে গেছিলাম তখন আমি ভেবেছিলাম হয়তো সেই আম্রপালিকে নিয়েই এই বইটা, এবং সেটা ভেবেই আমি পড়তে শুরু করি। কিন্তু পরে দেখতে পাই যে এটা একটা ব্ল্যাকমেলিংকে নিয়ে একটা বই, এবং লেখক কিন্তু সেই আম্রপালিকেও কিন্তু এই বইয়ের মধ্যে নিয়ে এসেছেন। মানে সে আম্রপালির প্রসঙ্গ, তার গল্প কিন্তু লেখক এখানে বলেছেন খুব সুন্দর করে। এখানে একটি চরিত্র আছে, চরিত্রটার নাম হচ্ছে মালিনী। যদিও এই মালিনী নামটা তার সত্যিকারের নাম কি না জানা যাচ্ছে না, কারণ এখানে তো ব্ল্যাকমেলিংয়ের ঘটনা রয়েছে, বুঝতেই পারছেন। সবাই এখানে ছদ্মনাম ইউজ করে, কেউ সত্যি সত্যি নাম নিয়ে ব্ল্যাকমেলিং করে না। তো এই মালিনীও কিন্তু এই সবের মধ্যে জড়িত রয়েছে। তো সেই জন্য মালিনী নামটা সত্যি কি না জানা যাচ্ছে না। যাই হোক, এখানে আমরা মালিনী হিসাবেই ওকে দেখছি। তো এই মালিনীর সাথে এই আম্রপালির জীবনের বেশ কিছু ঘটনার মিলে যাচ্ছে। সেই জন্য মানে আম্রপালির প্রসঙ্গ এখানে লেখক নিয়ে এসেছেন, এবং খুব সুন্দর করে সেই আম্রপালির গল্প এখানে আমাদেরকে বলেছেন। যারা আম্রপালির কথা জানেন না তারা কিন্তু এই বইটা পড়লে মানে তার কথা জানতে পারবেন। এছাড়াও তার কলেজের ছাত্র রাজনীতির অনেক ঘটনা এখানে রয়েছে। ছাত্র রাজনীতির বেশ কিছু ঘটনা, মানে বেশ কিছু খারাপ দিক এখানে তুলে ধরা হয়েছে। আর এই রঞ্জন তালুকদার কিন্তু সেই সমস্তর মধ্যেও জড়িত হয়ে গিয়েছিলেন। এই বইটার কথা আমি শুধুমাত্র ব্ল্যাকমেলিংয়ের বই হিসেবে উল্লেখ করলাম, কিন্তু এর মধ্যে কিন্তু শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ছাত্র রাজনীতি, অনেক কিছু জিনিস এর মধ্যে জড়িয়ে রয়েছে। আর এই যে বইয়ের যে প্রচ্ছদ রয়েছে, প্রচ্ছদ শিল্পী হচ্ছেন সুধীর মৈত্র। আর বইটার মধ্যে কিন্তু বেশ কিছু অলঙ্করণ রয়েছে। এই অলঙ্করণগুলো কিন্তু লেখক নিজেই করেছেন। এই বইটার মধ্যে কিন্তু বেশ কিছু অলঙ্করণ আছে, জানি না এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে কি না। এই সাদা কালো মধ্যেই বেশ কিছু অলঙ্করণ রয়েছে। এই অলঙ্করণগুলো কিন্তু লেখক নিজেই করেছেন। এই যেখানে বেশ কিছু অলঙ্করণ রয়েছে, সেই আম্রপালির গল্পের সাথে এখানকার গল্প মিলিয়ে বেশ সুন্দর করে একটা লেখা। আর এমনিতে নারায়ণ সান্যালের লেখা পড়লে মানে পড়ার পর, শেষ হয়ে যাওয়ার পর বেশ অনেকক্ষণ আপনাকে চুপ করে বসে থাকতে হবে। মানে ভাবতে আমরা বাধ্য হই যে কি পড়লাম, কি হলো, মানে মাথার মধ্যে অনেকক্ষণ সেটা রেস থেকে যায়। তো এই বইটাও সেরকম একটা বই, আম্রপালি। মানে ব্ল্যাকমেলিংকে নিয়ে এত সুন্দর একটা বই, কি সুন্দর করে তার মানে খুব ভালো একটা বই আর কি। যাই হোক, তো ব্ল্যাকমেলিং নিয়ে কোনো বই পড়তে চাইলে এই বইটাও কিন্তু আপনারা পড়ে দেখতে পারেন। দেজ পাবলিশিং থেকে প্রকাশিত নারায়ণ সান্যালের লেখা আম্রপালি। দুটো বইয়ের কথা বললাম আজকে আপনাদেরকে। ব্ল্যাকমেলিংয়ের ওপরে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদিও দুটো বই বেশ পুরনো বই, মানে নতুন বই নয়, তো মানে হয়তো আপনাদের অনেকেরই বইগুলো পড়া আছে। তাহলে পড়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।